স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে। এক ব্রিফিংয়ে কথা সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, এই মুহূর্তে ভারতে হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ না হলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। জুলাই গণহত্যায় সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার পর ঢাকায় প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আওয়ামী লীগ নিজেদের আমলে হওয়া গুম ও বিচার বহির্ভূত হত্যার খবর লুকাতে পুরনো জঙ্গিবাদের তত্ত্ব নিয়ে হাজির হয়েছিল দিল্লিতে। তাদের খুন, গুম, তাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন যে সময় তারা করেছেন, সেগুলো যখন ঢাকার একটা সময় হয়েছে, তখন সেগুলো ঢাকার জন্য তারা এক্সট্রিমিজম নিয়ে এসছেন, জঙ্গিবাদ নিয়ে এসছেন। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স। অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে যখন চৌধুরী আলমকে গুম করেছিল, যখন ইলিয়াস আলীকে গুম করেছিল, যখন সুমনকে গুম করেছিল এবং তাদের মতো বহু লোককে গুম করেছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? হেলিকপ্টার দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছিল জুলাই অগস্ট মাসে, তখন মানবাধিকার কোথায় ছিল? প্রতিমন্ত্রী সরাসরি বলেন, ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে। স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। জুলাই যোদ্ধাদের কে আহত করে, যেটা জুলাই যোদ্ধাদের পরিবারদেরকে আহত করে, যেটা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে আঘাত করে, যেটা বাংলাদেশের 17 কোটি গণতন্ত্রকামী মানুষ যারা যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আহত করে। সেই জায়গাটায় ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে এবং দে হ্যাভ টু মেক এ ভেরি ইন্টেলিজেন্ট ডিসিশন হোয়াট দে ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার। ভিন্ন এক প্রশ্ন জবাবে প্রতিমন্ত্রী জানান, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা নির্ভর করছে তার শিডিউলের উপর। মাননীয় প্রধানমন্ত্রী সেটা অংশগ্রহণ করবে কিনা সেটা ওনার ব্যস্ততা, ওনার সময় এবং ওনার সময় উনি বলে দিবে এবং সিদ্ধান্তটা ওনার নিতে হবে, যে ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারত ব্রিফিং করতে দিয়ে বাংলাদেশের ন্যায় বিচার আকাঙ্ক্ষার প্রতি তীব্র অসম্মান দেখিয়েছে। সন্ধ্যায় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি আরও বলেন, পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলবেরও দাবি জানান এই এনসিপি নেতা। আমরা এই যে ব্রিফিংটা হলো, এটাকে শুধুমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা ব্রিফিং হিসেবে দেখছি না। আমরা স্পষ্টতই এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি এবং এদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের বাইরের একটা শক্তির এক ধরনের হস্তক্ষেপ এবং দেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমান বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অভিযোগ করেন, ভারতের এমন উদ্যোগ দুই দেশের আস্থার অবমাননা। তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, এটা সম্পূর্ণর উপর এটি একটি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি হচ্ছেন সাকিব আল হাসান। তদন্ত শেষ করেছে দুদক। যে কোনো দিন আদালতে দাখিল করা হবে চার্জশিট। আর সেতু টোল আদায়ের নামে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের দুর্নীতির ফিরিস্তি জমা পড়েছে দুদকে। এসব নিয়ে কাজ করছে সংস্থাটির একাধিক টিম। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাৎ মামলার নথিপত্র তলব করে সড়ক বিভাগের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মামলায় বলা হয় টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। টোল আদায়ের নামে পরিষদ যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর, সেই মামলার তদন্ত চলছে। এই মামলায় সম্ভবত ১৭ জন আসামি ছিলেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা আত্মসাতের একটি মামলা হয়েছিল দুদকে। দুদক এই মামলায় তদন্ত করছে। তদন্ত শেষে আমরা আশা করছি তদন্ত কর্মকর্তা খুব শীঘ্রই চার্জশিট দাখিল করবে। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি? ভোট ২০ অগাস্ট। ১৩ই অগাস্ট মনোনয়ন দাখিল, ১৬ তারিখ যাচাই বাছাই, আর ১৮ অগাস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই বসতে যাচ্ছে আগামী সংসদ অধিবেশন। এদিকে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। সংবিধান অনুযায়ী জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি, আর এ নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা। গেল ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর এই দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচিত করতে হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট হবে ২০ আগস্ট। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে ১৩ই অগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে ১৬ই অগস্ট ২০২৬ রোববার সকাল ১০টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৮ই অগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। উত্তর দেই না আপনাদের। এখন ভোট গ্রহণের বিভিন্ন প্রশাসনিক কাজ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আমরা ভোটার তালিকা পেয়েছি, ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। গেল ১৫ জুলাই শেষ হয় বাজেট অধিবেশন। একটি অধিবেশন শেষ হবার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের আরেকটি অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই বসতে যাচ্ছে আগামী সংসদ অধিবেশন, যেখানে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। অধিবেশন তো ডাকতেই হবে, যেটা ধরেন ১-২ দিন আগে হতে পারে অথবা ওই দিনে হতে পারে বিশেষ প্রয়োজনে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দল। ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ দিয়ে শুরু হবে এই কর্মসূচি। রাজধানীতে এক সমাবেশে জোটের নেতারা বলেন, সরকার ৫ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৫ সেপ্টেম্বর
ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। একই লং মার্চ। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে দ্রুত সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। আলোচনা হয় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস ও দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে। এ সময় দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, পরিবেশ আইন কার্যকর সহ নানা বিষয়ে আলোচনা হয়। সবার জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যা দেখতে সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষের ছিল ব্যাপক উপস্থিতি। জাদুঘরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে প্রতীকী টর্চার সেল, আয়নাঘর সহ জুলাই আন্দোলনের রক্তঝরা স্মৃতিচিহ্ন। দর্শনার্থীদের মতে ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর তারই সাক্ষ্য দেয়। জুলাই জাদুঘরে ঢুকতেই সেই ইতিহাসের মুখোমুখি নারায়ণগঞ্জের সাকিব। 24 জুলাইয়ে রিকশাচালক সুজনের সেই অকুতভয় সেলুটের প্রতিকৃতির সামনে গিয়ে থমকে যান তিনি। সেলুট জানান সুজনকে। গেল 17 বছর মুক্তির মন্দিরে বহু প্রাণ গেছে ঝরে, তাদের বেশিরভাগকেই এক করেছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রথম দিনেই দর্শনার্থী সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের। যে গণভবন থেকে নির্দেশনা আসত গুম, খুন আর হত্যার, তা দেখতেও ব্যাপক আগ্রহ সাধারণের। এই জুলাই জাদুঘরটা আমাদের দলিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দলিল, ঠিক আছে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে না যায়। জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ 1.5 যুগের শাসনামলের নানা প্রদর্শনী। শেখ হাসিনার সেই লাল টেলিফোন, প্রতীকী টর্চার সেল, আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তঝরা স্মৃতিচিহ্ন। খুনি হাসিনার যে অপকর্ম, যদি আমরা এই জুলাই স্মৃতি জাদুঘরে না আসতাম তাহলে আমরা জানতে পারতাম না। টেলিফোন দিয়ে আমরা প্র্যাকটিক্যালি শুনতে পারছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরের আওয়াজটা শুনতে পাচ্ছি। ভিআর দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করতে পারতেছি, যারা টর্চার সেলে বসা ছিল ওইখানে আমরা নিজেকে রেখে ইমাজিন করতে পারতেছি। জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট। আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। যদিও অভিযোগ আছে জুলাই জাদুঘরে কম গুরুত্ব দেওয়া হয়েছে শহীদ আবু সাইদকে। আমরা আশা করে এসেছিলাম যে আবু সাইদের ওই 2 হাত প্রসারিত করার যে ছবিটা, আমরা ওইটা প্রথম দেখতে পাবো। এই যে মূল নায়কেরা সেভাবে উপস্থাপন হয়নি আমাদের এই জুলাই স্মৃতি জাদুঘরে। তারা বলছেন ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে। যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তাই এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। তাই তো রোদ, বৃষ্টি এসব কিছু উপেক্ষা করেই তারা ছুটে আসছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। কারণ তারা মনে করেন যেই জুলাই জনতার, সেই জুলাই মরে না। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। জুলাইকে নিয়ে কয়েকটি দল পুরনো কলুষিত রাজনীতির চর্চা করছে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বোপার্জিত স্বাধীনতায় ছাত্র ফ্রন্টের জুলাইয়ের ত্যাগ স্মরণে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ক্যাম্পাসেও ফিরে এসেছে হল দখলের রাজনীতি। অভিযোগ করেন, রাজনৈতিক দলের নেতারা পুরনো রাষ্ট্র কাঠামোর কোথাও কোনো গুণগত পরিবর্তন ঘটাতে পারেননি, উল্টো একের পর এক হানাহানি, কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম শাহাদাত বার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব ধানমন্ডির মাহবুব ভবনে এই দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব আলী খান সম্পর্কে প্রধানমন্ত্রীর শ্বশুর। এ সময় উপস্থিত ছিলেন জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা।
ছিলেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য সহ আমন্ত্রিতরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা। ইতি রবীন্দ্রনাথ শিরোনামের গান আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই মহিরুহকে। সন্ধ্যায় গুলশান 2-এর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আয়োজনে রবীন্দ্রসঙ্গীতের মুগ্ধতা ছড়ান সামিউল ইসলাম পুলক ও স্বপ্নিল সজীব। দেশের বাইরের খবর জানাবো। আবারও বন্দুক হামলা হলো যুক্তরাষ্ট্রে। এবার নর্থ ক্যারোলাইনায় গোলাগুলিতে প্রাণ গেছে হামলাকারী সহ 3 জনের, আহত একজন চিকিৎসাধীন। স্থানীয় সময় বুধবার সকালে প্রসপেক্ট হিল অঞ্চলের ব্রুকস রোডের একটি বাড়িতে গোলাগুলি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে নেওয়া হয় ডিউক ইউনিভার্সিটি হসপিটালে। পুলিশ বলছে হতাহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং একই পরিবারের সদস্য। এই ছিল নিউজ এক্সপ্রেসের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।